এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্দোনেশিয়ার কাছে 48টি কান ফাইটার জেট বিক্রির চুক্তি তুরস্কের। তোলপাড় বিশ্ব সমরাঙ্গনে। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে 12 দিন সময় দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান পুনরায় পারমাণবিক কর্মসূচি চালু করলে তাদেরকে মুছে ফেলা হবে হুমকি ডোনাল্ড ট্রাম্পের। 12 দিনের যুদ্ধে ইসরায়েলের জন্য 150টি থার্ড মিসাইল খরচ যুক্তরাষ্ট্রের। শূন্য হয়ে গেছে মজুদ। তুরস্ক তার ইতিহাসের সবচেয়ে বড় সমরাস্ত্র বিক্রির চুক্তি করল ইন্দোনেশিয়ার সাথে। চুক্তি অনুযায়ী তুরস্ক ইন্দোনেশিয়ার কাছে $10 বিলিয়ন ব্যয়ে 48টি কান 5th জেনারেশন স্টিলথ ফাইটার বিক্রি করবে। এছাড়া চুক্তিতে রয়েছে ইন্দোনেশিয়ার কাছে 2টি মিলজাম ফ্রিগেট বিক্রি। তুরস্কের নিজস্ব উদ্ভাবিত কান ফাইটার জেট বর্তমানে নির্মাণাধীন। 2024 সালের 21 ফেব্রুয়ারি প্রথম আকাশে ওড়ে এটে। নির্মাণাধীন অবস্থায় তুরস্কের 48টি কান ফাইটার জেট বিক্রির চুক্তি বিশ্ব সমরাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। এই চুক্তি বিশ্ব সমরাঙ্গনে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে একদা ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ককে। বিশ্ব সামরিক শক্তির র্যাঙ্কিং, সমরাস্ত্র বিক্রি র্যাঙ্কিং সব উলটপালট হতে চলেছে 26 জুলাই তুরস্ক ইন্দোনেশিয়া এই চুক্তির মাধ্যমে। কেবল তাই নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রে তুরস্ক আবির্ভূত হতে চলেছে নতুন এক কৌশলগত শক্তি হিসেবে। বিশ্ব সামরিক শক্তির দিক দিয়ে তুরস্কের অবস্থান বর্তমানে নবম। অপরদিকে সমরাস্ত্র রপ্তানির তালিকায় তুরস্কের অবস্থান বর্তমানে 11তম। কান ফাইটার জেটের উৎপাদন শুরু এবং ইন্দোনেশিয়াকে ডেলিভারির মাধ্যমে আকস্মিক পাল্টে যাবে এসব র্যাঙ্কিং তালিকা। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে তুরস্ক 2028 সাল থেকে কান ফাইটার জেটের সিরিয়াল প্রোডাকশন শুরু করবে। 2029 সালে ইন্দোনেশিয়াকে প্রথম ডেলিভারি দেবে এই বিমান। প্রতিটি কান ফাইটার জেটের এখন পর্যন্ত উৎপাদন খরচ ধরা হয়েছে আনুমানিক $208 মিলিয়ন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইস্তাম্বুলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের আলোচিত F-35 ফাইটার জেটের অংশীদার দেশ ছিল তুরস্ক। বিপুল ব্যয়ে তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে 100টি F-35 ফাইটার জেট কেনার চুক্তি করেছিল, কিন্তু তুরস্ক রাশিয়া থেকে S-400 মিসাইল কেনার কারণে 2019 সালে যুক্তরাষ্ট্র তুরস্কের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং বের করে দেয় F-35 কর্মসূচি থেকে। এরপর তুরস্ক নিজেই উদ্যোগ নেয় 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণের। যদিও এই প্রকল্প তুরস্কের অনেক আগের, কিন্তু F-35 ঘটনাকে কেন্দ্র করে তুরস্ক পণ করে দ্রুত 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ কার্যক্রম শেষ করার। মাত্র 4 বছরের মাথায় কান নামক 5th জেনারেশন ফাইটার জেট আকাশে উড়িয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় তুরস্ক। কেবল তাই নয়, এই বিমানের ইঞ্জিনও নির্মাণ করছে তুরস্ক এবং ইতোমধ্যে তার সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। তুরস্ক বর্তমানে সক্ষম হেলিকপ্টার ইঞ্জিন নির্মাণে। 2024 সালে তুরস্ক $7 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করেছে। কান ফাইটার জেট বিক্রি শুরু হলে তুরস্ক রাতারাতি সমরাস্ত্র বিক্রির তালিকায় 11তম স্থান থেকে 3য় বা 4র্থ স্থানে চলে আসতে পারে। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের কারণে থার্ড মিসাইলের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির সেনা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের ওয়ারজন ও সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়েছে, মাত্র 7 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কমপক্ষে 150টি থার্ড মিসাইল খরচ করেছে। এত কম সময়ে এত বেশি সংখ্যক মিসাইল ব্যবহার একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল খুবই ব্যয়বহুল একটি মিসাইল। প্রতিটি মিসাইলের দাম $13 মিলিয়ন, আর দ্রুত এ মিসাইল নির্মাণও করা যায় না। 2024 সালে যুক্তরাষ্ট্র মাত্র 11টি থার্ড মিসাইল নির্মাণ করেছে। চলতি বছর মাত্র 12টি থার্ড মিসাইল যুক্ত হবে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে থার্ড মিসাইলের ব্যাপক ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রকে কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হবে আগামী কয়েক বছরের মধ্যে। আগামী বছর যুক্তরাষ্ট্র 37টি নতুন থার্ড মিসাইল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে $2.5 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। থার্ড মিসাইলের নির্মাতা যুক্তরাষ্ট্রের শীর্ষ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 7টি থার্ড মিসাইল সিস্টেম রয়েছে। এর মধ্যে তারা 2টি মিসাইল সিস্টেমে মোতায়েন করে রেখেছে ইসরায়েলের জন্য। মোবাইল এ মিসাইল সিস্টেম পরিচালনার জন্য দরকার কমপক্ষে 95 জন সেনা। যুক্তরাষ্ট্র সেনারাই ইসরায়েলে পরিচালনা করে এ মিসাইল সিস্টেম। প্রতিটি মিসাইল সিস্টেমে 6টি লঞ্চার রয়েছে। প্রতিটি মিসাইল সিস্টেমে থাকে 48টি মিসাইল বা ইন্টারসেপ্টর। এসব মিসাইল মাঝারি পাল্লার ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল আকাশে প্রতিহত করতে পারে। ইসরায়েলে মোতায়েন করা 2টি থার্ড মিসাইলের সাহায্যে যুক্তরাষ্ট্র ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করেছে। 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সরাসরি যুদ্ধ করেছে ইরানের বিরুদ্ধে।
কেবল ইসরায়েলে মোতায়েন করা মিসাইলের সাহায্যে নয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বিভিন্ন রণতরী থেকেও যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়া সম্প্রতি প্রতিহত করেছে ইরানের মিসাইল। এছাড়া যুক্তরাষ্ট্র বোমারু বিমান থেকে সরাসরি হামলা পরিচালনা করেছে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে তাদেরকে মুহূর্তের মধ্যে মুছে ফেলা হবে, আর এটা আমরা করব প্রকাশ্যে এবং গর্বের সাথে। সোমবার স্কটল্যান্ডে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সামনে হাজির হন ট্রাম্প। এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়। ট্রাম্প বলেন, আমরা তাদের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করে দিয়েছে, তবে তারা আবার পুনরায় এটি শুরু করতে পারে। যদি তারা পুনরায় এটি শুরু করে তাহলে আমরা আবার সেগুলো মুছে ফেলব। ট্রাম্প বলেন, ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না বলেছে। এটা খুবই জঘন্য, তাদের উচিত নয় পুনরায় এটা শুরু করা। ইসরায়েল গাজায় শনিবারও হত্যা করেছে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি। ত্রাণ বিতরণ উপলক্ষে গাজার বিভিন্ন এলাকায় হামলা বন্ধ রাখা হবে বলা হলেও ইসরায়েল ঠান্ডা মাথায় হত্যা করে চলছে ফিলিস্তিনিদের। সোমবার গাজায় অনাহারে মারা গেছে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি। ডোনাল্ড ট্রাম্প বলছেন, গাজায় সত্যি সত্যি অনাহারে মানুষ মারা যাচ্ছে। ইসরায়েল একটি গোপন করতে পারবে না মিথ্যা প্রচারণা চালিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে 10 থেকে 12 দিন সময় দেওয়া হলো, আর সোমবার থেকে এই সময় শুরু হলো। সোমবার তিনি স্কটল্যান্ডে রাশিয়াকে নতুন এই সময়সীমা দিলেন। ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের জন্য আর দেরি করার কোনো কারণ নেই। নতুন যে সময়সীমা দেওয়া হলো সেটি আমি কঠোরভাবে বাস্তবায়ন করব। যুদ্ধবন্ধ না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে এবং সেকেন্ডারি অবরোধও আরোপ করা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে আলোচনার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিনের সাথে আমার আর আলোচনার ইচ্ছে নেই। এখন রাশিয়া ইউক্রেন আলোচনা করে যুদ্ধ বন্ধ করবে। 2 সপ্তাহ আগে ট্রাম্প রাশিয়াকে 50 দিনের সময়সীমা দিয়েছিলেন যুদ্ধ বন্ধের জন্য। সেটা কমিয়ে তিনি এবার 10 থেকে 12 দিন সময় দিলেন। 50 দিনের সময়সীমা দিয়ে ট্রাম্প বলেছিলেন, এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে 500% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে, আর সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে 100%। সেকেন্ডারি শুল্ক মানে হলো যেসব দেশ রাশিয়া থেকে পণ্য কিনবে সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করে তাহলে 100% শুল্ক আরোপ করা হবে সেসব পণ্যের উপর। যেমন ভারত যদি রাশিয়া থেকে জ্বালানি তেল বা অন্য কোনো পণ্য কেনে এবং যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান যদি ভারত থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করতে চায় তাহলে ওই পণ্যের ক্ষেত্রে 100% শুল্ক দিতে হবে আমদানিকারক প্রতিষ্ঠানকে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ যদি বন্ধ না হয় এবং ট্রাম্প যদি সত্যি সত্যি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করে তাহলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে বিপর্যয় দেখা দিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে রাশিয়া থেকে জ্বালানি তেল বন্ধ করতে বাধ্য হবে ভারত ও চীন সহ অনেক দেশ। ট্রাম্পের পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বে রাশিয়া এবং ভারত, কারণ রাশিয়া হলো ভারতের প্রধান জ্বালানি তেল আমদানির উৎস। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর অবরোধের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি করতে পারছিল না রাশিয়া। এই অবস্থায় রাশিয়া ঘোষণা দেয় 30% পর্যন্ত কম দামে জ্বালানি তেল বিক্রির। এই প্রস্তাব ঝাঁপিয়ে পড়ে লুফে নেয় ভারত, কারণ ইউক্রেন যুদ্ধের আগে করোনার কারণে লন্ডভন্ড হয়ে পড়েছিল ভারতের অর্থনীতি। এই অবস্থায় ইউক্রেন যুদ্ধে কপাল খুলে যায় ভারতের। যেখানে ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে বছরে $2.5 বিলিয়ন মূল্যের জ্বালানি তেল কিনত, সেখানে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে বছরে $31 বিলিয়ন জ্বালানি তেল কিনেছে 2022-23 সালে। ভারত এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর 2025 সালের মার্চ মাস পর্যন্ত ভারত যত জ্বালানি তেল আমদানি করেছে তার অর্ধেকের বেশি আমদানি করেছে রাশিয়া থেকে। এ সময়ের মধ্যে ভারত $238 বিলিয়ন মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। এর মধ্যে $121 বিলিয়ন জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ 1.5 লাখ কোটি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ এবং গত 3.5 বছর ধরে ভারত তার অধিকাংশ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। কেবল তাই নয়, ভারত অত্যন্ত কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনে সেটা রিফাইন করে ইউরোপের বাজারে উচ্চ মূল্যে বিক্রি করেছে। আর এসব ভারত করেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই। অনেক আগেই ইরান তার ক্ষেপণাস্ত্র শহর উন্মুক্ত করে গোটা বিশ্বে আলোচনার জন্ম দিয়েছিল, কিন্তু ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের 12 দিনের যৌথ হামলায় সেই ক্ষেপণাস্ত্র শহরের ভূমিকাই দেখা যায়নি। না ইসরায়েল ওই শহরে আক্রমণ করেছে, না ইরান তার বহুল আলোচিত ওই শহর থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
তবে এবার জানা গেল ইরান কেন তার শহরটি এই যুদ্ধে ব্যবহার করেনি। কারণ খামেনির দেশটির ওই শহরে মজুদ রয়েছে ভয়ঙ্কর সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। খোদ ওয়াশিংটন পোস্টই তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের তথ্য। ইরানের হাতে এখনও রয়েছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা প্রায় অসম্ভব বলেই স্বীকার করেছে ইসরায়েলি গোয়েন্দারাও। ইরানের এই বিপুল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইসরায়েলিদের, এমন তথ্যই উঠে আসে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে। ইসরায়েলি বাহিনী যখন মনে করেছিল ইরানে তাদের জন্য আর কোনো অপ্রত্যাশিত চমক নেই, তখনই সামনে এলো এই বিস্ময়কর তথ্য। ইরান গোপনে সংরক্ষণ করছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে তা শনাক্ত করা ও ধ্বংস করা প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রায় অসম্ভব। এই আধুনিক ও মোবাইল ক্ষেপণাস্ত্রগুলো ইরানি সামরিক ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নড়িয়ে দিচ্ছে। বিষয়টি ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এগুলো যে কোনো মুহূর্তে আঞ্চলিক সংঘাতের পরিধি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি করতে সক্ষম। ইরানের অস্ত্রাগারে রয়েছে সেজ্জিল ক্ষেপণাস্ত্র, যা 2 ধাপে কাজ করা মিডিয়াম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইল এবং যার স্ট্রাইকিং রেঞ্জ প্রায় 2400 কিলোমিটার। এছাড়াও খাইবার শেকান নামক তৃতীয় প্রজন্মের সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র আছে, যার রেঞ্জ 1450 কিলোমিটার এবং এটি উন্নত গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা একদম ফাঁকি দিতে পারে। এর পাশাপাশি কাশেমবাসীর ক্ষেপণাস্ত্রটির কার্যকর রেঞ্জ 1200 কিলোমিটার, অত্যন্ত নিখুঁত নিশানায় আঘাত হানার সক্ষমতা সম্পন্ন। ফাতেহ ও রাত সিরিজের স্বল্প ও মধ্যম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইলগুলোর সংযোজন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে বহুমাত্রিক ও অপ্রত্যাশিত করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর নাম আগে থেকে জানা থাকলেও এগুলোর উপাদান সম্পর্কে কোনো ধারণা ছিল না ইসরায়েল বা তাদের মিত্রদের কাছে। ইরান ইসরায়েলের 12 দিনের হামলার প্রকোপ এতটাই ছিল যে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্রভাণ্ডার খালি হয়ে গেছে। কিছু সূত্র বলছে যুদ্ধবিরতি যদি না হতো, ইরানের আরেকটি হামলাতেই শেষ হয়ে যেত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে থাকা অবশিষ্ট 25% যুদ্ধ সরঞ্জামও। গোপন তথ্য অনুযায়ী ইরান চীনের কাছ থেকে অবাধে এবং বৃহৎ পরিমাণে অ্যামোনিয়াম পারক্লোরেট আমদানি করছে। এই কাঁচামাল দিয়ে প্রায় 800টিরও বেশি আধুনিক সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা সম্ভব। এসব ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ইরানের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো দ্রুত প্রস্তুত ও মোতায়েনযোগ্য। এই ক্ষেপণাস্ত্রগুলো গোপনে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন মাত্রই মুহূর্তের মধ্যে হামলা করা সম্ভব। তাই শত্রুপক্ষের জন্য এগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। ক্ষেপণাস্ত্রগুলো মোবাইল লঞ্চারের সাহায্যে দ্রুত অবস্থান পরিবর্তন করতেও সম্ভব, যা প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দাদের জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ তৈরি করে। আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেমগুলোর জন্যও এগুলোকে মাঝপথে নামানো কঠিন। ইসরায়েলি গোয়েন্দারা পূর্বাভাস দিচ্ছেন এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রসমূহ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গোপন দুর্বলতাকে উদ্বুদ্ধ করতে পারে ও যে কোনো সময় বড় ধরনের আঘাতের সৃষ্টি করে। আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাবনাযুক্ত এই অস্ত্রগুলো বর্ধিত সংকটের সূত্রপাত ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের রূপান্তর, সংরক্ষণ ও ফায়ারিং সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ইরানের সামরিক নেতৃত্বের হাতে। ফলে আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি অতি সংবেদনশীল হয়ে উঠেছে এবং ইরান ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল উচ্চ সতর্কতায় এসব তথ্যের ভিত্তিতে ক্রমাগত পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন বিশ্বজুড়ে নজরে রয়েছে ইরানের এই গোপন ক্ষেপণাস্ত্র মজুদ ও সক্ষমতাকে কিভাবে মোকাবেলা করা হবে এবং মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বিন্যাস কোন দিকে এগোবে সেটি নির্ধারণে ভবিষ্যৎ পদক্ষেপগুলো কিরকম হবে।
বিশ্বের 120টি দেশের সমর্থন পেয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেতানিয়াহুর তীব্র নিন্দা আর ইরানের পক্ষে শক্ত সমর্থনের কথা ঘোষণা করে 120টি দেশ। خریدسازی داشته باشه یا نداشته باشه به شما ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিশ্বের 120টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। کنیم دفاع کاملا مشروع هست با اقتدار রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক, সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে আমরা সঠিক পথে ছিলাম। رو داره و موضوعات مهمی رو مطرح کرده. তিনি আরো বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। و انتظار دارید که در هر توافق جدید আরাগচির মতে আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না, বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ বলেন আমরা আলোচনায় গিয়েছি বলেই যুদ্ধ হলো, আমি বলবো আলোচনা না করলেও যুদ্ধ হতো এবং সম্ভবত আরো আগেই শুরু হতো। شواهدی داریم که خلاف این رو نشون میده. গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোয় হামলা চালায়। 12 দিন ব্যাপী এই আগ্রাসনের পর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফার্দো ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস 3 চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলায় পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 24 জুন থেকে কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। و مؤثرتر استفاده شد. এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে 4র্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। العملية بعون الله تعالى إلى الآتي. রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। USS هاري تورمان بعد استهداف গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। المسلحة اليمنية وهي تؤكد হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারা সব ধরনের হামলা স্থগিত করবে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে 4র্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুথিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। এমন খবরই প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। ب8 صواريخ مجنحة و17 طائرة مسيرة. রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য বলে মনে করব। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। بعد استهدافها من موقعها السابق نحو شمال البحر الأحمر. হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারের সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে। من قبل القوات الصاروخية والقوات البحرية
এদিকে বিশ্বের 120টি দেশের সমর্থন পেয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেতানিয়াহুর তীব্র নিন্দা আর ইরানের পক্ষে শক্ত সমর্থনের কথা ঘোষণা করেছে বিশ্বের 120টি দেশ। و این دفاع ما در پاسخ به تجاوز هست. لذا اگر تجاوز متوقف بشه ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বিশ্বের 120টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। دکترین خود ما هست، اعتقاد خود ما هست مبنی بر ممنوعیت و حرمت سلاح‌های هسته‌ای. রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক। সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে আমরা সঠিক ছিলাম। তিনি আরো বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। قصد ما از حملات موشکی به اهداف نظامی و اقتصادی در আরাকচির মতে আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না, বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ বলেন আমরা আলোচনায় গিয়েছি বলে যুদ্ধ হলো, আমি বলবো আলোচনা না করলেও যুদ্ধ হতো এবং সম্ভবত আরো আগেই শুরু হতো। تنها دفاع از خودمون هست و مقابله با تجاوز. গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোয় হামলা চালায়। 12 দিনব্যাপী এই আগ্রাসনের পর 22 জন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্ফাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস 3 চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল উদেদ মার্কিন ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 24 জুন থেকে কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। عملية بعون الله تعالى إلى الآتي. ইসরায়েলকে ঘিরে নতুন করে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সঙ্গে ব্যবসায় জড়িত যে কোনো কোম্পানির জাহাজই তাদের টার্গেট হবে। জাতীয়তা বা গন্তব্য কোনো কিছুই বাদ যাবে না। ফলে রেড সি ঘিরে তৈরি হয়েছে এক নতুন অস্থিরতা। রবিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা জানায়, ইসরায়েলের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ অভিযানের 4র্থ ধাপে প্রবেশ করেছে। আর এই ধাপে দূর সমুদ্রেও যে কোনো জাহাজে হামলা চালানো হবে যদি সেটি ইসরায়েলের বন্দরগুলোর সঙ্গে যুক্ত হয়। হুথি গোষ্ঠীর এই নতুন কৌশলে বিপাকে পড়তে পারে ইসরায়েল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের সমুদ্র বাণিজ্য এই হুমকির বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন যোদ্ধারা। হুতিদের হুঁশিয়ারি স্পষ্ট, ইসরায়েল যদি গাজার যুদ্ধ বন্ধ না করে এবং অবরোধ তুলে না নেয় তবে সমুদ্রপথে প্রতিশোধ চলবে। তাদের মতে বিশ্বের দেশগুলোকে এখন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে হবে, না হলে এই সংকট আরো ভয়াবহ হবে। مغادرة معظم الطائرات الحربية المعاد. গত কয়েক সপ্তাহে এর ভয়াবহ উদাহরণ দেখা গেছে। হুতিরা আক্রমণ করেছে 2টি গ্রিক মালিকানাধীন লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজকে। এটার্নিটি সি নামের ওই জাহাজ আক্রমণের পর ডুবে যায়। এতে 4 নাবিক নিহত হন, 11 জনকে বন্দী করা হয়। আর ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজ ডোবার আগে 22 নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছিল। طائرات أثناء استهدافها. পরিসংখ্যান বলছে নভেম্বর 2023 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত হুতিরা 100টিরও বেশি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও এক পর্যায়ে যুদ্ধবিরতিতে তারা থেমে গিয়েছিল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও প্রশ্নের মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের ওপর কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিলেন। এরপর চলতি বছরের মে মাসে ওয়াশিংটন হুতিদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায়, যেখানে বলা হয় তারা যদি সমুদ্রপথে হামলা বন্ধ করে তবে বিমান হামলাও বন্ধ হবে। কিন্তু বিদ্রোহীরা স্পষ্ট করেছে ইসরায়েল সম্পর্কিত লক্ষ্যবস্তুতে এই চুক্তি প্রযোজ্য নয়। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পরিস্থিতি শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি। কারণ প্রতি বছর $1 ট্রিলিয়ন পণ্য রেড সি হয়ে যাতায়াত করে। এখন যে কোনো দেশের জাহাজেই বিপদে পড়তে পারে যদি সেটি ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যুক্ত হয়।
অর্থনৈতিকভাবে এর প্রভাব ভয়াবহ হতে পারে। বিমা খরচ বেড়ে যাওয়ায় শিপিং রুটগুলো আরো ব্যয়বহুল হয়ে উঠেছে। ইতিমধ্যে অনেক কোম্পানি এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠাতে রেড সি এরিয়া আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে দীর্ঘ পথ নিচ্ছে, যা খরচ বাড়াচ্ছে কয়েক গুণ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হুতিদের হাতে এখন উন্নত মানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো সহজেই সমুদ্রের মাঝখানে জাহাজে আঘাত হানতে পারে। তারা দাবি করছে নতুন ধাপে নৌযান ছাড়াও ইসরায়েল সংযুক্ত যে কোনো লজিস্টিক হাব বা সমুদ্র বন্দরও টার্গেটে থাকবে। তবে প্রশ্ন, এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।